আজকে আমাদের টপিক হলো পরমাণুর মডেল, তাই না? 3.6 পরমাণু মডেল। আসলে পরমাণুর গঠনটা কেমন, এখানে ইলেকট্রন প্রোটন নিউট্রনগুলো কীভাবে থাকে, এইসব নিয়ে বিভিন্ন অনেক বিজ্ঞানী অনেক ধরনের ধারণা দিছে। তো প্রত্যেকের ধারণাকে আমরা একটা মডেল ধরে থাকি, পরমাণু মডেল আসলে কীভাবে গঠিত হয়। তো এটা জানার আগে আমাদের আরও এক্সট্রা কিছু জানতে হবে যেটা তোমাদের বই নাই, ঠিক আছে? সেটা কি দেখো, একটা পরমাণুর ভেতরে যে কিছু আছে, অর্থাৎ পরমাণুকে, যেমন বিজ্ঞান ডেমোক্রিটাস বলছিল যে পরমাণুকে ভাঙা যায় না, অবিভাজ্য। কিন্তু আমরা তো জানি এখন কি পরমাণুকে ভাঙা যায়, ইলেকট্রন প্রোটন নিউট্রন সমন্বয়ে গঠিত। তাহলে এটা কিভাবে হলো? পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস থাকে, এটা কে আবিষ্কার করলো, জানা দরকার কিনা বলো তো? রাদারফোর্ড। তো এই যে পরমাণুর ভেতরে কি থাকে, একটা পরমাণু নিলাম এখানে আমি, এর পরমাণুর ভেতরে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। কি থাকে বলো তো? এতে কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। এটা খুবই ভারী এবং খুবই ক্ষুদ্র। পরমাণুর পুরো আয়তনের তুলনায় আমাদের নিউক্লিয়াসের আয়তন খুবই নগণ্য, ঠিক আছে? তাহলে এই নিউক্লিয়াসটা আবিষ্কার করে কে বলো তো? বিজ্ঞানী রাদারফোর্ড। তিনি কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন বলতো? তিনি 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন। তো এই যে বিজ্ঞানী রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার কিভাবে করলো, এটাই আমরা আজকে শিখব। তাহলে আমাদের টপিক কি বলতো? পরমাণুর মডেল। প্রথমে কি রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার। এটা আমরা জানবো রাদারফোর্ড কিভাবে নিউক্লিয়াস আবিষ্কার করে, ঠিক আছে? তো রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার তিনি কিভাবে করছিলেন? তিনি একটা স্বর্ণের পাত নেন, কি না এমনি প্রসেস না, ভালো প্রসেস। তিনি একটা কি নেন, স্বর্ণের পাত নেন বা স্বর্ণের একটা ফয়েল নেয়, গোল্ড ফয়েল আমরা বলতে পারি, খুবই একটা পাতলা এরকম কি নেয়, একটা স্বর্ণের একটা কি নেবে বলো তো? তো ওই সময় স্বর্ণের এরকম ছিল স্যার, পাতলা করা হয়েছে একদম। স্বর্ণ নিয়ে কি করা হয়েছে, পাতলা করা হয়েছে। এই কিছুদিন আগে তো 1911 সালে একটা স্বর্ণের পাতলা একটা কি নিছে, পাত নিছে বা স্বর্ণের ফয়েল নিছে, খুবই পাতলা। তো এই যে বললাম পাতলা, এটা কত পাতলা? এটা হলো 0.0004 সেন্টিমিটার। তাহলে কি খুবই পাতলা না? 0.0004 সেন্টিমিটার, খুবই পাতলা, ঠিক আছে? এত সেন্টিমিটারের পুরুত্ব বিশিষ্ট একটা কি নেয়, সোনার পাত নেয়, ঠিক আছে? ওকে, তারপরে তার এই আবিষ্কারের জন্য আরও কিছু জিনিস লাগছে, সেগুলো কি বলতো? সোনার পাত নিল, তারপরে তিনি এখানে জিঙ্ক সালফাইডের একটা কি নেয় বলতো, একটা একটা কি নেবে, এটা একটা আবরণ হিসেবে কাজ করে, ঠিক আছে? তো জিঙ্ক সালফাইডের একটা আবরণ নেয় বা পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা বা স্ক্রিন, জিঙ্ক সালফাইড স্ক্রিন বা জিঙ্ক সালফাইড পর্দা নেয়, জিঙ্ক সালফাইড এর স্ক্রিন। ওকে, এটা নিল, এটা এক নম্বরে সোনার পাত। 3 নম্বরে তেরি কি আরও কি লাগে, এখানে কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, কি বলতো, তেজস্ক্রিয় মৌল নেয়। তেজস্ক্রিয় মৌল পড়ছো না ক্লাসে? এটা যে সকল মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরিত হয়, একটা মৌল তুমি রেখে দিচ্ছ, ওখান থেকে আলো বেরিয়ে আসতেছে, এরকমের জিনিস, ঠিক আছে? স্বতঃস্ফূর্তভাবে রশ্মি বিকিরিত হয়, তাদেরকে বলে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? তো আমি তোমাদের বলছিলাম যে 83 মৌলগুলো, 83 বিষয়গুলো কি হয়, নিউটন সংখ্যা কি হয়, প্রোটন সংখ্যার 1.5 গুণের বেশি হয়। তো তাদের ক্ষেত্রে এরকম হয় যে এদের নিউটনটা ভেঙে যায়, গিয়ে কি হয় বলতো, বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করে। কি রশ্মি? আলফা, বিটা, গামা রশ্মি নির্গত করে। তো এদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো এখানে তেজস্ক্রিয় মৌল হিসেবে কি না, রেডিয়াম, পোলোনিয়াম, এইগুলা, রেডিয়াম, পোলিয়াম, এইগুলা ব্যবহার করা হয়, ঠিক আছে? এইগুলা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় মৌল থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলা বের হয়। এবং কি আমরা বলছিলাম এখানে, হ্যাঁ, রেডিয়াম এবং পোলিয়াম। যদি তুমি নাই জানো নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার হবে, তাহলে তুমি মডেল সম্পর্কে ভালো ধারণা পাইবে না আর কি। 4 নম্বরে দেখো, আমি বুঝাচ্ছি, তারপরে দেখো, যা বলছি তা তো বুঝতেছো নাকি? তারপরে দেখো, এই পরীক্ষার জন্য আরও কিছু নেওয়া হয়, এই যে নিউক্লিয়াস আবিষ্কার যে কীভাবে করছে, সেই জন্য আমি বলছি কী কী লাগছিল আর কি। তারপরে এখানে আরও কিছু নেওয়া হয়, সেটা কি বলতো, একটা লেড
লেড চেম্বার। লেড চেম্বার কি একটু বড় বলছি, একটা লেড চেম্বার নেওয়া হয়েছে, আর একটা নেওয়া হয়েছে কি বলতো লেড প্লেট। লেড প্লেট মধ্যে লেডের একটা পর্দা। এখন বুঝেছি তোমাকে, এই জিনিসগুলো নিয়ে তিনি পরীক্ষা করেন। আমি যদি দেখাই এখন একটা চিত্র তোমাকে এখানে, এই যে এরকম বিষয়টা, তিনি মাঝে একটা কিনেছে বলতো এখানে সোনার একটা পাত, ঠিক আছে, খুবই পাতলা, যার আমাদের দেখুন প্রশ্ন দেখলাম 0.0004 সেন্টিমিটার, 0.304 সেন্টিমিটার। ওকে, তার চারপাশে দেখো একটা কি আছে বলতো, একটা জিঙ্ক সালফাইডের একটা কি আছে বলতো, এটা হলো জিঙ্ক সালফাইডের একটা পর্দা। কেন ব্যবহার করা হয়েছে একটু পরে আমরা বুঝতে পারবো, যাতে করে এখানে আমরা একটা আলো দিব, এটা গিয়ে এখানে পড়লে আমরা বুঝতে পারি, উজ্জ্বল দেখাবে, ঠিক আছে। ওকে, দের সামনে একটা নিচে এই যে একটা দেখো বক্সের মতো একটা কিছু নিচে, এটাকে বলা হয় আমাদের কি বলতো লেড বক্স বা লেড চেম্বার। আমি বললাম না লেড চেম্বার, লেড চেম্বার বলছিলাম না এখানে বলতো, এই যে লেড চেম্বার, এটা লেড বক্স বা লেড চেম্বার। ওকে, এই যে এখানে চেম্বারের ভেতরে কি থাকে, কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে তেজস্ক্রিয় মৌল থাকবে, কি থাকবে, যেগুলো কি করবে, রশ্মি বিকিরণ করবে। এই যে এখানে রেডিয়াম নেওয়া হয়েছে, কি নেওয়া হয়েছে, রেডিয়াম। ওকে ওকে, এখন এটাতে কি হবে, রশ্মি বিকিরিত হবে। তো রশ্মিটা সামনে একটা ছিদ্র আছে, এই ছিদ্র পথে বেরিয়ে আসতেছে, ঠিক আছে। এই যে রশ্মিগুলো যাচ্ছে, তো যে রশ্মিটা যাচ্ছে সেটা কি কি রশ্মি, আলফা নালে বিটা নালে গামা। না এখানে হলো বিটা, এটা কি না ই হবে না, আলফা বিটা হবে, এটা হলো হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। আলফা, এটাই আলফা রশ্মি, এটা প্রথম বললাম আলফা রশ্মি। আলফা রশ্মি মানে কি, হিলিয়াম নিউক্লিয়াস, কি বলতো, হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস মানে কি, এটা হলো 2+, মানে স্যার ওটাই হিলিয়াম না হিলিয়াম নিউক্লিয়াস। আমরা জানি একটা হিলিয়ামকে যদি বলি, দেখো হিলিয়াম কয় নাম্বারে বলো তো, 2 নাম্বার। হিলিয়ামের প্রোটন কত, 2, হ্যাঁ, তার ভর কত, 4, তার ইলেকট্রন কত, 2টা, প্রোটন যেহেতু 2, তার ইলেকট্রন কত হবে, 2। তাহলে এখানে কি হয়, হিলিয়াম থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায়, তাহলে কি থাকবে, হিলিয়ামের কোনো ইলেকট্রন থাকবে না স্যার, 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে তার মধ্যে কোনো ইলেকট্রন আছে, তাহলে শুধু কি আছে বলতো, প্রোটন আছে। হ্যাঁ প্রোটন। এই জন্যে এই জিনিসটাকে বলি আমরা কি বলতো, প্রোটন আর নিউট্রন আছে, তার মানে তার কি আছে, শুধুমাত্র নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে। এই জন্য এটাকে বলি আমরা হিলিয়াম নিউক্লিয়াস, কি বলবো, হিলিয়াম নিউক্লিয়াস বলি। বুঝতে পারছো, এখানে আমরা কি বলি, হিলিয়াম নিউক্লিয়াস। এটা এক ধরনের রশ্মি, যার নাম আমরা কি বলি বলতো, আলফা রশ্মি। বুঝছো, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা রশ্মি। তো এই যে তেজস্ক্রিয় মৌল থেকে হিলিয়াম নিউক্লিয়াস যে বের হয় আলফা রশ্মি, এই রশ্মির মাধ্যমে আমরা কি করি বলতো, নিউক্লিয়াস আবিষ্কার করছিলাম। কিভাবে আমরা এটা বলতেছি। তো কিভাবে, এই যে এখানে আমি দেখো অনেকগুলো চিত্র দিয়েছি, তাহলে এখানে কি কি আছে বলতো, একটা হলো জিঙ্ক সালফাইডের পর্দা, এটা রেডিয়াম আছে। হ্যাঁ, এই যে এখানে দেখো এইটার মধ্যে দেখো, তাহলে একটা কি আছে বলতো, জিঙ্ক সালফাইডের পর্দা আছে, এখানে বুঝতে পারো, এটা দিয়ে বুঝাবো। তো এটা জিঙ্ক সালফাইডের পর্দা, এই যে বাইরেরটা, হ্যাঁ, এটা হলো কি সোনার পাত বা গোল্ড ফয়েল, লেড চেম্বার, সোনার পাত। আর এটা হলো কি লেড চেম্বার বা লেড ব্লক। আর ভেতরে কিছু পদার্থ আছে যেটা তেজস্ক্রিয় মৌল, যেটা তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করবে। এখানে কি, এখান থেকে আসবে কি, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা রশ্মি আসবে। সামনে একটা কি থাকবে, পুরো ছিদ্র থাকবে, সামনে একটা কি থাকবে, আর একটা কি থাকবে, লেড প্লেট থাকবে। এখানে এটার মধ্যে কি থাকবে, ছিদ্র থাকবে। লেড প্লেটের ভেতরে কি থাকবে, এরকম ছিদ্র থাকবে, এই ছিদ্র দিয়ে আলোগুলো পাস করবে। এখানে দেওয়া নাই তো, দেওয়া নাই, তবে মনে ধরে নাও, ঠিক আছে। এখানে একটা কী থাকবে বলো তো, লেড প্লেট থাকবে, এই যে এরকম থাকবে একটা, এই সামনে দেখো, এই যে এখানে একটা রিয়ালের মতো, এই দেখো তো একটা পাত আছে না, হ্যাঁ, এর মাঝে দেখো একটা কি আছে বলো তো, এই যে এখানে দেখো ছিদ্র আছে কিনা, হ্যাঁ, এই ছিদ্র দিয়ে যাবে। কেন এরকম একটা পাত ব্যবহার করে, এটা আমরা একটু পরে বলতেছি, এটা দেওয়া নাই এখানে, এটা কেউ মেনশন করে, কেউ করে না, ঠিক আছে। তো এরকম হলে ভালো হয়। তাহলে এর মাঝে একটা কি থাকবে, এরকম সামনে একটা আমাদের লেডের কি থাকবে, পাতলা পর্দা থাকবে, যেটার মাঝে কি থাকবে, একটা চিল থাকবে, ছিদ্র থাকবে, ঠিক আছে, যার মধ্যে দিয়ে আলোগুলো যাবে, ঠিক আছে। তো আমরা এখন ফুল প্রসেসটা যদি বলি কিভাবে হবে, তো এগুলো তো বুঝলাম। তো মনে করো তাহলে আমি চিত্রটা যদি আর্ট করি, তাহলে এটা এরকম হবে।
ওকে, তাহলে এই যে আমি একটা পর্দা নিলাম, এটা একটা কি বলতো পর্দা। পর্দাটা কিসের বলতো? জিঙ্ক। জিঙ্ক সালফাইডের, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবং মাঝে আমি একটা স্বর্ণের পাত নিলাম। কি নিলাম বলতো? এটা একটা স্বর্ণের পাত নিলাম। হ্যাঁ বুঝতে পারছো? দেখা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি স্যার। এটা একটা স্বর্ণের পাত নিলাম। ওকে, এটা একটা স্বর্ণের পাত নিলাম। এখন আমাদের কাজ কি বলতো? এই সামনে আমরা একটা কি নেবো বলতো? একটা লেড চেম্বার নিব। হ্যাঁ, তা আমরাও কি করতে পারবো স্যার? করতে পারবা? পারবো না কেন? করলে কি হবে? দেখো আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতেছি, এটা বুঝতে পারবা, পড়া শেষ করলে বুঝতে পারবা। তাহলে এখানে আমরা কি নিলাম একটা বলতো? একটা লেড হ্যাঁ চেম্বার নিলাম। ওকে, একটা লেড চেম্বার। হ্যাঁ। এটা কেমন বলতো? এটা মনে করো একটা বক্স আর কি। এটা কি বলতো? বক্স। একটা বক্স মনে করো, একটা বক্স। এই বক্সের ভিতরে কি আছে বলতো? ওই যে আর এই তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল আছে। তেজস্ক্রিয় মৌলটা কি বলতো? রেডিয়াম বা কোপার, পোলিয়াম। পোলিয়াম। হ্যাঁ কপার কেন হবে? হ্যাঁ, পোলিয়াম। রেডিয়াম, ঠিক আছে। এ কি করবে? তার দিকে রশ্মি বিকিরণ করে। কি করে? হিলিয়াম নিউক্লিয়াস। চারদিকে এখান থেকে কি করে? রশ্মি বিকিরণ করে। চারদিক থেকে তো বেরাতে পারে, এখানে খালি একটু কিন্তু কিন্তু সব দিকে বাড়াইতে পারবে? না। একটা বক্সের মধ্যে কাবার আছে, শুধু বাড়াইতে পারবে কোন দিকে? ওই যে এই যে পাশে ছিদ্র সামনে আছে। এখানে আমরা একটা কি দিছি বলতো? একটু আমরা ছিদ্র দিছি। হ্যাঁ স্যার, একটু দিয়ে খালি বেরাইতে হবে একশো। তো ছিদ্রটা আমাদের এই হয়ে গেলো, ঝামেলা হলো। আচ্ছা যাই হোক, ছিদ্রটা আমরা একটু এই দিকে দিলাম। এরকম একটা ছিদ্র আছে, ঠিক আছে? ওকে, একটা ছিদ্র আছে এখানে। ওকে, ছিদ্রটা এখন বন্ধ করে দিলাম। এটা কেমন হয়ে গেলো না? ওকে, মনে করো এটা কি আছে একটা বলতো? ছিদ্র। একটা ছিদ্র আছে। তখন কি হবে বলতো? এই যে এই ছিদ্র পথে কি আসবে বলতো? রশ্মিগুলো আসবে কি না? হ্যাঁ এই ছিদ্র পথে আমাদের তাহলে রশ্মিগুলো আসবে, বাড়ায় আসবে। এর ভিতরে ঢুকে যায়, এটা ঠাসা হবে। এখন কথা হলো, এই ছিদ্রটা তো এই বাঁকা পথে যাইতে পারে কিনা? যদিও রশ্মি কি সরল পথে যায়, তারপরে এই সাইড দিয়ে যাইতে পারে লম্বা। আমরা সবগুলো নিব না, আমরা শুধু একটা রশ্মি লাগবে, মানে সোজা পথে জানা যায় একটা বান্ডেল, মানে রশ্মির বান্ডেল। এই জন্য হ্যাঁ সোজাই, মানে অনেকগুলো রশ্মি যেতে পারে কিনা। হ্যাঁ অনেকগুলো। এই জন্য আমরা এটাকে আরো সেকে নেব। আরো শাকার জন্য কি করলাম? আমরা আরো একটা এখানে কি নিলাম? পর্দা নিলাম। ও আরো একটা আমরা এখানে পর্দা নিলাম, যাতে এর পর্দার মাঝে কি আছে বলতো? হ্যাঁ এখানে আমরা আরো একটা পর্দা নিলাম। এখানে আমরা আরো একটা পর্দা নিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। নিলে এই পর্দার মধ্যে কি আছে বলতো? ছিদ্র আছে না? হ্যাঁ হ্যাঁ এছাড়া ছিদ্র দিয়ে যেটা যাবে সেটা শুধু সামনে যাবে, তাই না? মাঝে একটা ছিদ্র আছে, তাহলে ছিদ্র দিয়ে যে রশ্মিগুলো পাস করবে সেইগুলো শুধু গেল। তাহলে এখানে কি যাচ্ছে বলতো? আমাদের রশ্মি যাচ্ছে। হ্যাঁ স্যার, যাচ্ছে যাচ্ছে। এখন এই রশ্মিগুলো কই যাবে বলতো? ভিতরে এই পর্দার এখানে। এই এই সাথে ভিপ করে লাগবে। এখন এই যে স্বর্ণের পাতে যেগুলো লাগবে, এটা কি বলতো? মনে করো স্বর্ণের পাত। হ্যাঁ স্বর্ণের পাতে লাগার পরে যেটা দেখা যায়, এটা মনে করো স্বর্ণের পাত ছিল না? হ্যাঁ ওকে, স্বর্ণের পাতে লাগার পরে দেখা যায়, স্বর্ণের পাতের মোটা একটা পাত না, দেখা যায় এই রশ্মিগুলোতে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এদিকে এইভাবে রশ্মিগুলো যাচ্ছে, যার পরে কি হচ্ছে বলতো? এইভাবে বেঁকে যাচ্ছে। কি যাচ্ছে বলতো? বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে, এইভাবে বেঁকে যাচ্ছে। বেঁকে যাচ্ছে, মানে অনেক রশ্মি তো যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। এগুলো বেঁকে যাচ্ছে। তাহলে এই যে আমাদের স্বর্ণের পাতের সাথে ধাক্কা খেয়ে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। হ্যাঁ তো এখন দেখা যাচ্ছে যে প্রায় 20,000 রশ্মি কি হচ্ছে বলতো? এভাবে বেঁকে বেঁকে চলে যাচ্ছে। অনেকে এভাবে বেঁকে যাচ্ছে, কেউ আর বেশি বেঁকে যাচ্ছে। কত বলতো? 20,000 রশ্মি অনায়াসে বেঁকে যাচ্ছে। তার মধ্যে একটা কি হচ্ছে বলতো? ব্যাক করতেছে। একটা রশ্মি কি করতেছে বলতো?
ওখানে লাগতেছে ফির, হ্যাঁ ব্যাক করতেছে। রিভার্স। একটা কি করতেছে, প্রতি 20,000 রশ্মির মধ্যে একটা ব্যাক করতেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই ধারণাটা থেকে কি পাওয়া যায় বলতেছি। এখন কথা হলো, এই যে জিঙ্ক সালফাইড যে ব্যবহার করছিলাম, কারণ কি, এই যে এটা একটা কি সাদা পর্দা জিঙ্ক সালফাইডের, তো এই জিঙ্ক সালফাইড পর্দার মধ্যে যখন রশ্মিটা পড়ে তখন ওটা কি হবে, প্রতিফলিত হয়। মানে ওখানে আমরা দেখতে পারি স্ক্রিনে যে আসলে আলোটা এইভাবে বেঁকে গেছে, না হলে আমরা বুঝতে পারতাম না যে আলো আসছে এই পাশে। হ্যাঁ এই পর্দাটা রাখছি যাতে করে এখানে আলো পড়লে আমরা বুঝতে পারি যে এখানে এখানে উজ্জ্বল হয়েছে। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি। তার মানে কি হলো, এই যে আলোটা আমরা দিলাম এটা স্বর্ণের পাতকে কি করে গেল, ভেদ করে গেল। এইটা এখন আরো একটু ভালো করে মনে করে জুম করে দেখবো আমরা। কি করে দেখবো, হ্যাঁ জুম করে দেখবো। তাহলে এই যে মনে করো এটা একটা কি বলতো, এটা একটা পরমাণু। মানে এখান থেকে রাদারফোর্ড যে ধারণাটা নিচ্ছে সেটাই দেখাচ্ছি। পরমাণুর কেন্দ্রে কি আছে বলতো, নিউক্লিয়াস। এবং এই পাশে একটা পর্দা নিলাম, সেটা কি বলতো, জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা বলতো, জিঙ্ক সালফাইড। জিঙ্ক সালফাইডের একটা পর্দা নিলাম আমরা। ওকে, তাহলে এখানে আমরা একটা পর্দা নিলাম। ওকে, এখানে মনে করো আমাদের এখান থেকে কি হবে, এখানে মনে করো আমাদের তেজস্ক্রিয় মৌল। কি বলতো, তেজস্ক্রিয় মৌল। ওকে, হ্যাঁ তো এখানে কি যাবে, তাহলে এখানে মনে করো যদি পর্দা, তাহলে এখান দিয়ে যদি রশ্মি যায়, দেখা যায় যে অধিকাংশ রশ্মি যে পথে যায় সোজা পাস হয়ে যায়। কি করে, পাস হয়ে যায়, এভাবে যাচ্ছে। পরমাণুর উপর দিয়ে স্যার। হ্যাঁ, এর ভিতর দিয়ে যাচ্ছে এভাবে, মানে এখানে মনে করো আছে আর কি রশ্মি। ঠিক আছে, তাহলে এখানে আর আলোগুলো রশ্মিগুলো যাচ্ছে সোজা পাস পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছি। সোজা না, একটা ভুল হয়ে যাচ্ছে। তো মনে করো যাচ্ছে এভাবে, একটু বেঁকে যাচ্ছে এভাবে, হ্যাঁ বেঁকে যাচ্ছে। তার নিউক্লিয়াসের সাথে কি হচ্ছে, একটু বিকর্ষণ হচ্ছে। কেন হচ্ছে, এভাবে যাচ্ছে। এর দূরেগুলো মনে করো সোজা যাচ্ছে, যেগুলো নিউক্লিয়াসে দেখা যাচ্ছে এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা কি বলতো, জিঙ্ক সালফাইডের পর্দা। হ্যাঁ হ্যাঁ এখানে কি পড়তেছে, প্রতি 20,000 একটা রশ্মি কি হচ্ছে বলতো, যে পথে যাচ্ছে সেটা কি হচ্ছে, ওই পথে ব্যাক হচ্ছে। প্রতি 20,000 একটা কত, 20,000। 1 ভার্সেস 20,000, বুঝছো, 20,000 একটা ব্যাক আসতেছে। হ্যাঁ তো এই ধারণা থেকেই বিজ্ঞানী রাদারফোর্ড এটা কি বলো, তিনি পরমাণু মডেল আবিষ্কার করেন। দেখো এই যে আলোক রশ্মিগুলো সবাই পাস করে যাচ্ছে, সবাই পাস করে যাচ্ছে, মানে পরমাণুর ভেতর দিয়ে সবাই যাচ্ছে। প্রায় 20,000 আলোক রশ্মি পাস করে যাচ্ছে, তার মধ্যে শুধু একটা কি হচ্ছে, ব্যাক আসতেছে। কেন, কারণ কি, এবং তিনি এর এই যে এটা চিন্তা করতে গিয়ে তার মাথায় কিছু কথা আসে। সেগুলো কি, তিনি তখন বলে যে অবশ্যই এই পরমাণুর কেন্দ্রস্থলে ভারী কিছু একটা আছে, যে যার কারণে কি বলতো আলোক রশ্মিগুলো কি হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। দেখো মানে মানে সব মানে এটা বাদ পড়ে, দেখো পরমাণু দেখো ফাঁকা। হ্যাঁ তিনি ধারণা পরমাণু ফাঁকা, যার কারণে কি বলতো সমস্ত জায়গায় মোটামুটি ফাঁকা, এই জন্য আলোক রশ্মি সব ভেদ করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এক নম্বর কি, পরমাণুর সমস্ত জায়গায় প্রায় প্রায় ফাঁকা, সমস্ত জায়গায় ফাঁকা ফাঁকা, এরকম একটা ধারণা পায়। তারপরে তিনি দেখলেন যে আলোক রশ্মিগুলো বেঁকে যাচ্ছে, সোজা না গিয়ে একটু বেঁকে যাচ্ছে। তার মানে কোনো কিছু একটা জিনিস কি করতেছে বলতো, বিকর্ষণ করতেছে। মাঝে কিছু আছে যেটা বিকর্ষণ করতেছে, তাহলে বিকর্ষণ হচ্ছে। এবং বিকর্ষণ কেন হয়, বিপরীতধর্মী কিছু একটা জিনিস থাকলে কি হয়, বিকর্ষণ হয়। এখন দেখো এখানে যেটা আমরা হিলিয়াম নিউক্লিয়াস যাচ্ছিল না, রশ্মিটা কিসের বলতো, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা। তো হিলিয়াম নিউক্লিয়াস কি 2+, এটা কি এর মধ্যে কোনো ইলেকট্রন আছে না স্যার, তাহলে এটা কি নিউক্লিয়াস আছে শুধুমাত্র। হ্যাঁ শুধু নিউক্লিয়াস কি পজিটিভ না নেগেটিভ, নিউক্লিয়াস তো স্যার পজিটিভ। পজিটিভ। তার মানে এই যে রশ্মিটা আছে হলো পজিটিভ রশ্মি, আর এখানে কিছুর সাথে ধাক্কা খাচ্ছে, তার মানে এই কেন্দ্রে যেটা আছে সেটা কি পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। পজিটিভ, পজিটিভ কার সাথে ধাক্কা খাবে, বিকর্ষণ করবে কার সাথে, পজিটিভ নেগেটিভের সাথে করবে। পজিটিভ পজিটিভের সাথে বিকর্ষণ হবে। পজিটিভ নেগেটিভ কি করে, আকর্ষণ করে, বিপরীত আকর্ষণ করে, সমধর্মীটা কি হবে, বিকর্ষণ করবে। তার মানে এর থেকে ধারণা না যে মাঝে যেটা আছে সেটা কি বলতো, ধনাত্মক কিছু একটা আছে। বিকর্ষণের কারণ হলো কি, মাঝে ধনাত্মক কিছু আছে। ওকে ওকে, মাঝে ধনাত্মক কিছু আছে, যার কারণে কি হবে, এটাকে বিকর্ষণ করছে, এই জন্য বাঁকা যাচ্ছে। এবং
তারপরে কি ধারণা করলো, তাহলে এটা কতখানি জায়গা জুড়ে আছে, কতখানি জায়গা জুড়ে আছে। যেহেতু দেখো একটা পরমাণুতে মোটামুটি মনে করো 20,000 রশ্মি পাস করতেছে, মানে 20,000 পরমাণু বলতে মানে দেখো এখানে 20,000 রশ্মি অনায়াসে যাচ্ছে, শুধুমাত্র কয়টা বেগ করতেছে, একটা। কেন বেগ করে, তার মানে কি সরাসরি গিয়ে ওর সাথে কি হচ্ছে, ধাক্কা কাছে, এর জন্য ব্যাগ আসতেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা খুবই ক্ষুদ্র, যে পরমাণুর ভেতরে খুবই ক্ষুদ্র একটা জিনিস আছে, যেটা পুরো পরমাণু আয়তনের তুলনায় কি খুবই ছোট এবং এটা খুবই ভারী, যার কারণে বিকর্ষণ করে চলে আসতেছে। তাহলে এটা ধারণা দান করে যে পরমাণুর মাঝে কিছু একটা আছে যেটা ধনাত্মক চার্জ থাকবে এবং সেটা কি বলতো খুবই ভারী এবং তাকে বিকর্ষণ করে চলে আসতেছে। বুঝতে পারছো? তাহলে এইটার উপর ভিত্তি করে রাদারফোর্ড তাহলে নাম দেয় কি বলতো, নিউক্লিয়াস। ওই নাম দেয় নিউক্লিয়াস, মানে রাদারফোর্ড আর কি তখন নিউক্লিয়াস, হ্যাঁ কিছু একটা আছে নাম হলো নিউক্লিয়াস হয় নাম দিল আর হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল। তার মানে তিনি এভাবে আবিষ্কার করলো যে পরমাণুর মাঝে একটা কিছু থাকে যেটা কি ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং পুরো পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র একটা আয়তন দখল করে আছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এটুকু বুঝতে পারছো? এখন কথা হলো এই যে আমরা এক্সট্রা কিছু নলেজ দিয়েছি তোমাকে, মাঝে আমরা কি বের করছিলাম বলতো, এই যে রেডিয়াম বা তেজস্ক্রিয় মৌল ব্যবহার করছিলাম। এই তেজস্ক্রিয় মৌলতে কি নির্গত হয় বলতো, আলফা রশ্মি। আলফা রশ্মি, এই আলফা রশ্মির বেগ কত বলতো, এগুলো লিখে নিবা। আলফা রশ্মির বেগ কত, 1 গুণন 10⁸ থেকে 8 থেকে 7 থেকে 2.5 গুণন 10⁻7। স্যার এটা কি উপরে 7, 10 এর উপরে 7? হ্যাঁ, এটা হলো বেগ। তারপর 10 এর উপরে 7, তারপরে মাইনাস, এটা কি স্যার 2.5 গুণ না, এত থেকে মানে এটার যে বেগটা কেমন হয়ে থাকে 1.10⁻7 থেকে 2.5 গুণ 10⁻7 এরকম হয়ে থাকে। ঠিক আছে, 2.5 গুণ 10⁻7 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে এত বেগে যায়। আমাদের আলোর বেগ কত বলো তো, 3 গুণন 10⁸8 না, মিটার পার সেকেন্ড না। তা আলোর থেকে একটু কম, বুঝতে পারছো? আলোর বেগের থেকে একটু কম। ওকে, আমরা দেখলাম 3 গুণ 10⁸8। এবং দেখো এখানে যে এই যে পরমাণু যে বললাম, এখানে দেখো এই যে পরমাণুর আর আমাদের পুরো পরমাণুর আর নিউক্লিয়াসের যদি আমরা আয়তনটা বলি, এই যে পরমাণুর তুলনায় মানে নিউক্লিয়াসের তুলনায় পরমাণু মনে করো 10,000 থেকে শুরু করে 1,00,000 গুণ বড়। বুঝতে পারছো? তাহলে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। কি থেকে কি বড় স্যার? নিউক্লিয়াসের তুলনায় পুরো পরমাণুটা যদি বলি, এটা হবে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। তাহলে বুঝতে পারছো নিউক্লিয়াসটা একবারে ছোট স্যার, খুবই ছোট, একদম খুব একটা ছোট জায়গা দখল করে থাকে। তাহলে এটা ভর অনেক বেশি, এটা পজিটিভ চার্জ থাকবে। ঠিক আছে, যার কারণে অধিকাংশ রশ্মি পাস করে যায় পরমাণু, শুধুমাত্র 20,000 একটা রশ্মি কি করে বাধা পায়। এটাই ছিল রাদারফোর্ডের এই যে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা। এর মাধ্যমে তিনি কি করেন বলতো, মানে স্যার যে পরমাণুর মডেলটা আবিষ্কার করেন। তো এই যে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার নাম কি বলতো, হিলিয়াম নিউক্লিয়াস। আমি লিখে দেই, এটা হলো আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা, হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তাহলে কি করে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন। বুঝতে পারছো? ওকে, তো এর উপর ভিত্তি করে বিজ্ঞানী রাদারফোর্ড কি দেয় বলতো, রাদারফোর্ড একটা পরমাণুর মডেল দেন যে পরমাণু আসলে কিভাবে গঠিত। বোঝা গেল না? তাহলে রাদারফোর্ড বুঝলো না যে পরমাণুর মাঝে একটা ভারী একটা কিছু থাকে, যেটা নিউক্লিয়াস, যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এটা তুমি বুঝতে পারলো তো নাকি? এটাই দেখো। তাহলে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। এটা কিসের আলোকে? তার যে আলফা কণা বা হিলিয়াম নিউক্লিয়াস বিশ্লেষণ পরীক্ষার আলোকে। অর্থাৎ তিনি নিউক্লিয়াস আবিষ্কার করার পরেই তিনি এই মডেলটা দেন। এই মডেল অনুসারে প্রত্যেক পরমাণুর কেন্দ্রে একটি কেন্দ্র আছে কিনা, এই যে একটা দেখলাম যে মাঝে একটা সেন্ট্রাল পয়েন্ট আছে যেটা খুবই ভারী, একটা কেন্দ্র আছে। এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরের প্রোটন
ও ইলেকট্রন এবং কি থাকবে, নিউক্লিয়াসের ভিতরে কি থাকবে, প্রোটন এবং নিউট্রন। নিউটন, হ্যাঁ। এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। কি অবস্থান করবে? ইলেকট্রন ইলেকট্রন অবস্থান করে। কারণ সামগ্রিকভাবে প্রতিটা পরমাণু কি বলতো, বা নিউট্রাল, ঠিক আছে? অর্থাৎ যতগুলো প্রোটন মানে আমাদের পজিটিভ চার্জ থাকবে ততগুলো কি থাকবে, নেগেটিভ চার্জ। এটাই বলছে যে কেন্দ্রের মধ্যে তাহলে কি আছে, প্রোটন এবং নিউট্রন, নিউট্রন। এবং নিউক্লিয়াস তার দিয়ে কি আছে, ইলেকট্রন অবস্থান করে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। বুঝতে পারছো? দেখো আমরা দেখলাম একটু আগে আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর কত, 0। হ্যাঁ, কারণ আমাদের ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের তুলনায় 1840 ভাগের 1 ভাগ। এর জন্য আমরা কি ইলেকট্রনের ভর 0 ধরি। এই জন্য আমরা একটা প্রোটন মানে একটা পরমাণুর ভর আসলে কার ভরকে বিবেচনা করি, নিউক্লিয়াসের ভরকে। নিউক্লিয়াস মানে কি, প্রোটন এবং নিউট্রনের ভর, এটাই বলছে। কাজে নিউক্লিয়াসের ভেতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসাবে বিবেচনা করা হয়। ওকে, এটা একটা বলছে। 2 নম্বর কি বলছে, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আমরা দেখলাম না পরীক্ষাতে, হ্যাঁ। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাইরে ও পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় কি বলতো, ফাঁকা। তাহলে নিউক্লিয়াসের বাইরে হ্যাঁ, এবং পরমাণুর ভেতরে অধিকাংশ জায়গায় কি হবে, ফাঁকা হবে। এখন দেখো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কে বলে, বিজ্ঞানী রাদারফোর্ড। বিগের আধার কার্ড। তিনি বলে যে আমাদের মাঝে কি আছে, কেন্দ্রে নিউক্লিয়াস আছে, কেন্দ্রে আছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি করবে, সিরিয়াস বাইরে ভিতরে। এই গ্রহগুলোর মধ্যে গ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘোরে, হ্যাঁ, ঠিক। ও হ্যাঁ। ওইটাই তো স্যার। এমনি বলছে আর কি। হ্যাঁ, এরকম। তো এভাবে কি করবে, এটা যদি সূর্য ধরি, সূর্যকে কেন্দ্র করে কি করতেছে, এই যে গ্রহগুলো ঘুরতেছে। হ্যাঁ, বুঝছুগুলো বিভিন্ন। তিনি এভাবে বলে আর কি, এটা বলে। কোনো পরমাণু নিউক্লিয়াসে যদি এগুলো ঠিক না, বুঝছো, এগুলো পরে কি হয়েছে, এগুলো ভুল প্রমাণিত হয়েছে। তাহলে তিনি কি বলছিলেন, তাহলে বইয়ের সাথে দিল কেন? আর কিভাবে আসছে পর্যায়ক্রমে এটা বলবে না, আগে এটা ধারণা করতো, তারপরে এটাকে কারেকশন করা হয়েছে। দেখো, কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, তাহলে কোনো পরমাণুর কি নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন। তাহলে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। সেটা নোট করবো কেমনে স্যার? এটা কি দিব, রাদারফোর্ড পরমাণু? এটা নাম নোট করতে হবে না, বুঝতে পারো। দেখো তাহলে কোনো পরমাণু, বুঝতে করতে হবে স্যার। আমার নোটটা শুধু মুখস্থ করিও, মানে আমি যেটা লেখাই দিলাম, যেটা তোমাদের বই নাই, হিলিয়াম নিউক্লিয়াস পরীক্ষা। খালি ওটু দিলে হবে? হ্যাঁ, তো কোনো পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি কি থাকবে, ইলেকট্রন থাকবে। যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে কি হবে, চার্জ শূন্য হবে। 4 হবে। তো এটা তো আমরা আগে থেকেই জানি যে একটা পরমাণুর মধ্যে যে কয়টা প্রোটন থাকবে সে কয়টা কি থাকবে, ইলেকট্রনও থাকে সমান। এবং আমরা এটাও জানি দুইটার চার্জ কি সমান কিন্তু বিপরীত, হ্যাঁ, একটা বিপরীত। পজিটিভ একটা হলো নেগেটিভ। নেগেটিভ। এই জন্যে সামগ্রিকভাবে কি বলতো, এরা শুন। চার্জ শূন্য বা বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ পজিটিভ নেগেটিভ সমান সমান। হ্যাঁ, ওকে, দেখো ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রন চার্জবাহী মানে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। আমরা জানি কি প্রোটন আর নিউট্রন কি করে, প্রোটন আর ইলেকট্রন পরস্পরকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করে। ওটা না জানলেও আমরা জানি যে যে ঋণাত্মক আর ধনাত্মক পরস্পর কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করে। আমরা জানি চুম্বকের ক্ষেত্রে উত্তর মেরু দক্ষিণ মেরুকে কি করে, আকর্ষণ করে। আর দক্ষিণ মেরু দক্ষিণ মেরু বা উত্তর মেরু পরস্পর কি করে, বিকর্ষণ করে। আকর্ষণ করে। সমধর্মে কি করে, বিকর্ষণ করে। আর বিপরীত ধর্মে কি করে, আকর্ষণ করে। তো পজিটিভ আর নেগেটিভ কি করবে, আকর্ষণ করবে। তো আমরা জানি প্রোটন হলো পজিটিভ, ইলেকট্রন হলো নেগেটিভ, Negative। তাহলে তারা পরস্পর কি করবে, আকর্ষণ করবে, সেটাই বলছে এখানে। ওকে, তাহলে আকর্ষণ বল অনুভব করে। তাহলে এই আকর্ষণ বল হলো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যে সকল সূর্যের চারদিকে ইলেকট্রন, পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে ইলেকট্রন সেরকম নিউক্লিয়াস চারদিকে ঘুরে। বুঝতে পারছো কি, বুঝতে নাই? তো বলা হলো এখানে দেখো পৃথিবী বা অন্যান্য গ্রহ কি করে, সূর্যকে চারপাশে কেন্দ্র করে ঘোরে না। হ্যাঁ, তো এখানে বোঝানো হয়েছে যে ঠিক সেইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে কারা ঘোরে বলো তো, ইলেকট্রন ঘোরে। তো ছিটকে যাচ্ছে না কেন, কারণ এখানে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে এক ধরনের কি আছে বলো তো, আকর্ষণ বল। কারণ তারা বিপরীত চার্জ বিশিষ্ট। তাহলে এই জন্য তারা কি করে না বলো তো, তারা ছিটকে যায় না। এই আকর্ষণের কারণে তারা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে।
যেমন আমাদের সৌরজগতে যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, এটাই বলছে। ওকে, তারপর দেখো রাদারফোর্ডের পরমাণুর মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এই মডেলটি সোলার সিস্টেম মডেল নামে পরিচিত বা সৌর মডেল বলা হয় একে। আবার এ মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে নিউক্লিয়াস মডেলও বলা হয়। তাহলে আবার আমি বলি, এখানে আর একটা জিনিস মেনশন করা যায় যেটা এখানে উল্লেখ করা হয় নাই। তাহলে যখন একটা ইলেকট্রন মানে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে, তাদের মধ্যে এক ধরনের কি আছে, আকর্ষণ বল আছে। একে বলা হয় কেন্দ্রাকর্ষী বল। আকর্ষণী বল কেন্দ্রাকর্ষী বল বা কেন্দ্রমুখী বল কি বলতো, কেন্দ্রমুখী বল। আচ্ছা, তাহলে কেন্দ্রমুখী বল যদি থাকে শুধু, তাহলে কি করবে, ইলেকট্রনটা দেখো চলে আসবে না, ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে কিনা, টেনে নিয়ে আসবে। তবে না, দেখো আমরা যদি কোনো একটা মনে করো কোনো কিছু আমরা একটা জিনিস ধরে আসি, মানে একটা সুতার মাথায় কোনো একটা ভারী জিনিস মানে কি বাঁধা আছে, এবং আমরা এটা আমাদের এক হাত দিয়ে ধরে আমরা ঘুরাচ্ছি, তাহলে দেখবা এটা একটা সার্কেল করে ঘুরবে। কিন্তু যখন ছেড়ে দিবা তখন কি করবে, চলে যাবে একদম। ওই যে বৃত্ত তৈরি করছিল, বৃত্তের স্পর্শক বরাবর কি করবে, চলে যাবে, তাই না? এটা যদি আমরা এভাবে রাখি অন করি, তো এটা নিয়ে ঘোরাচ্ছিল এখানে, এটা এই যে গোল পথে ঘুরতেছিল, তাই না? হ্যাঁ স্যার, এটা গোল পথে ঘুরতেছিল, তাই না? প্রতি মুহূর্তে এটা চলে যেতে চায়, তাই না? কারণ ছেড়ে দিলে কি হবে, চলে যাবে। বা এই যে আমাদের কেন্দ্রমুখী একটা কি আছে, বল আছে, কেন্দ্রমুখী বল আছে। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্রভূমুখী একটা বল আছে। তাহলে এটা হলো কি বলতো, কেন্দ্রমুখী বল, আর এখানে একটা কি আছে বলতো, কেন্দ্রবিমুখী, মানে যেটা বাইরে চলে যায়। এই দুটা বল কি বলতো, সমান। তো যখন ঘোরে নির্দিষ্ট কক্ষপথে, তখন কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল কি সমান। এটা সমান কার সাথে, কেন্দ্রবিমুখী, যার কারণে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। ঠিক ইলেকট্রনের ক্ষেত্রে এমনটাই ঘটে। ইলেকট্রন যখন ঘোরে তখন ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে ভর এবং কেন্দ্রবিমুখী বলটা কি থাকে, সমান থাকে, যার কারণে ইলেকট্রন কি করে, নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। বুঝতে পারছো? ওকে, তাহলে হয়েছে। তাহলে দেখো সামগ্রিকভাবে রাদারফোর্ড তাহলে কি বললো, রাদারফোর্ড বলল পরমাণুর কেন্দ্রস্থলে একটা ভারী বস্তু বিদ্যমান, পরমাণুর কেন্দ্রস্থলে ভারী কিছু বিদ্যমান, যার নাম কি, নিউক্লিয়াস। এক নম্বরে বললো পরমাণুর কেন্দ্রে ভারী কিছু বিদ্যমান, যার নাম কি বলতো, নিউক্লিয়াস, এবং এটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাই না? এবং একে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কি ঘোরে, ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন ঘোরে, এটা বিপরীত চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জ বিশিষ্ট, এটা বললো। তারপরে তিনি কি করলো, যে পরমাণুকে মানে আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন ইলেকট্রনগুলো ঘোরে, ঠিক তেমনি এবং পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে। বুঝছো, এগুলা বলছে। তারপর কি বলছে তিনি বলতো, যে নিউক্লিয়াস বললাম যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর সমস্ত জায়গায় প্রায় ফাঁকা, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণুর ভেতরে সমস্ত জায়গায় ফাঁকা, এইগুলা তিনি বলছেন। এবং তিনি বলল যে এই যে কক্ষপথে ঘূর্ণন মানে ইলেকট্রন এবং কেন্দ্রের নিউক্লিয়াসের সাথে এক ধরনের আকর্ষণ বল রয়েছে, একে কেন্দ্রমুখী বল বলা যেতে পারে। এবং প্রতিটা ইলেকট্রনের দুইটা বল আছে, যার কারণে সে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, একটা হলো কেন্দ্রমুখী বল, একটা হলো কেন্দ্রবিমুখী বল। তাহলে এই ধারণাগুলো কে দিছে বলতো, বিজ্ঞানী রাদারফোর্ড দিছে। সহজ না কঠিন বলছে কথা? এটা হলো রাদারফোর্ডের মডেল, এটা হলো 1911 সালে। রাদারফোর্ড কোন দেশের? রাদারফোর্ড ভুলে গেলাম আমি, পরে বলতেছি। দেখো তাহলে দেখো তিনি যে মডেলটা দিছে এর মধ্যে কিছু ভুল ছিল, বুঝছো? এর মধ্যে কিছু ভুল ছিল। কি ভুল সেগুলো আমরা একটু পড়ি নাকি, বেশি হলো পড়া? না স্যার, দেখো রাদারফোর্ড মডেলটা সীমাবদ্ধতা মানে কি স্যার, ওই ভুল? হ্যাঁ, তো অর্থাৎ তিনি যে মডেলটা দিছে এর মধ্যে কিছু ভুল আছে, সেগুলা কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাই মানে স্যার ভুল দ্বিতীয় তো যে রাদারফোর্ডের সীমাবদ্ধতা, আসলে সবকিছু তো তিনি প্রকাশ করতে পারে না, সেগুলো বলা হয়েছে এখানে। কি সীমাবদ্ধতা আছে তার, দেখো রাদারফোর্ডে সর্বপ্রথম
নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দিচ্ছেন, তাই না? এটা এখানে নিউক্লিয়াস সম্পর্কে কিছু বলে নাই। তিনি সর্বপ্রথম এটি গ্রহণযোগ্য পরমাণু মডেল প্রদান করলেও তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা মানে এটা কি স্যার? ওইটা সীমাবদ্ধতা বোঝো না, ত্রুটি বলতে পারো। রাদারফোর্ডের পরমাণু মডেল ত্রুটি, এটাকে সীমাবদ্ধতা। হ্যাঁ। মনে করো তুমি কিছু কাজ করতে পারতেছো না, তোমার এরকম সীমাবদ্ধ না, মানে করতে পারতেছো না এরকম, বা এর পরমাণু মডেল কিছু প্রকাশ করতে পারে না, কিছু তথ্য দিতে পারে নাই, অসম্পূর্ণ, এটাই বোঝানো হয়েছে। পরে ত্রুটি। অন্য কেউ দিছে নাকি? হ্যাঁ, দেখো 1 নাম্বার কি, তার ত্রুটিগুলো ছিল কি, সীমাবদ্ধগুলো ছিল কি, এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারে না। ভাবেও না। বলছে যে মানে আমাদের ইলেকট্রনগুলো শুধু ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে, বাট এই কেমন কক্ষপথে ঘোরে, তার আকার আকৃতি কি বলছে, কিছু বলে নাই। তারপরে দেখো 2 নম্বরে দেখো, সৌরজগতে সূর্য এবং গ্রহগুলো সামগ্রিকভাবে আদান বা চার্জ নেই। গ্রহগুলো চার্জ আছে না। আমাদের সূর্যের চার্জ আছে, ওরা তো এমনি ঘুরে। হ্যাঁ, ওটা মহাকর্ষ বলের কারণে ঘোরে, হ্যাঁ। কোনো চার্জ নাই। কিন্তু পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের আদান বা চার্জ আছে, তাই না? কাজেই চার্জিং সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা ঠিক নয়, ঠিক হবে না, এটা ভুলটা হয়। হ্যাঁ। খুদাও বলে এগুলো। আচ্ছা, তারপরে দেখো, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে তার কোনো ধারণা এই মডেল দেওয়া হয়নি, বুঝতে পারছো? মানে ইলেকট্রনের যদি একের অধিক হ্যাঁ ইলেকট্রন থাকে, যে সকল পরমাণুর ক্ষেত্রে একের অধিক ইলেকট্রন থাকবে, তারা কিভাবে ঘুরবে, কিভাবে বিন্যস্ত থাকবে ইলেকট্রনগুলো, সেইগুলো নিয়ে কোনো ধারণা রাদারফোর্ড এই মডেল দিতে পারেনি, এটা একটা বিষয়। 3 নম্বরে কি, ম্যাক্সওয়েলের তথ্য মতে ম্যাক্সওয়েলের তথ্য মতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল আগে বলছিলেন যে ইলেকট্রন যদি মানে কোনো চার্জযুক্ত কণা যদি কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরে, তাহলে ক্রমাগত সেই শক্তি বিকন করে কেন্দ্রের দিকে ধাবিত হবে। যেহেতু এখানে কি ইলেকট্রন চার্জযুক্ত, তো সে যদি একটা ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে এক পর্যায়ে কি হবে, যে শক্তি বিকরণ করে থাকবে, এবং এক পর্যায়ে কি হবে, নিউক্লিয়াসে এসে কি হবে, পতিত হবে, অর্থাৎ ইলেকট্রনটা কোথায় এসে মিলিত হবে, নিউক্লিয়াসে। তাহলে তো পরমাণু কোনো মডেলই থাকলো না, থাকলো। তো এই জন্যে তো, কিন্তু যেহেতু আমাদের রাদারফোর্ড সাহেব বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরে, তো সেহেতু তো আমাদের পরমাণু মডেল নিশ্চিন্ন হওয়ার কথা, কিন্তু এই সম্পর্কে কোনো তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারে নাই। দেখো, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। তা আমরা জানি যে কোনো চার্জযুক্ত কণা কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরলে কি হবে, সে শক্তি বিকরণ করতে থাকে, এক পর্যায়ে কি হবে, নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, বা কেন্দ্রে চলে যাবে। তো এটা যদি বাস্তবে ঘটতো পরমাণুতে, তাহলে কি হতো বলো তো, পরমাণু মডেল থাকতো, তখন তো ওই যে তাহলে তো থাকতো না এরকম, তাহলে এক জায়গা হয়ে যেত না ইলেকট্রন। এটাই তো ফলে দেখো, ইলেকট্রন ঘূর্ণন পথ কি হতো, ছোট হতে থাকতো, এক সময় ইলেকট্রনটি নিউক্লিয়াসে পতিত হতো, অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যেত। কিন্তু বাস্তবে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল কি নয়, সঠিক নয়। ঠিক আছে, ম্যাক্সওয়েলের তথ্য মতে তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়। তাহলে এই 3টা হলো কি বলতো, এই 4টা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তবে উনি অনেক ভালো কিছু কথা বলছে। তিনি সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিচ্ছে, এবং তিনি বলছে যে এটা খুবই ক্ষুদ্র, ভারী, একে কেন্দ্র করে নিউক্লিয়ার ইলেকট্রন ঘটে, এগুলো সত্যি। তিনি সর্বপ্রথম 3D মডেলের কথা বলে। কি মডেল? তার মডেলটা কিন্তু 3D মডেল, এটা সত্যি। এরপরে একজন কারেকশন করছে বিজ্ঞানী বোর, তিনি যেটা করছে এটা 2D মডেল, যেটা বলছিল, এটা একটু পরে আমরা জানবো, বুঝতে পারছো? তার মানে বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু অনেক ভালো ভালো কথা বলছেন, ঠিক আছে। তারপরে তিনি মডেলটা দিয়েছেন, এর মধ্যে কিছু কি আছে, সীমাবদ্ধতা আছে, কিছু ভুল আছে, ত্রুটি আছে, এগুলো আমরা বুঝলাম। তো তোমাদের কথা হলো যেটা পড়া একদম A to Z মুখস্থ করতে হবে। বুঝছো তো বিষয়গুলো নাকি? মুখস্থ করবো স্যার? হ্যাঁ, বুঝছো তো নাকি? হ্যাঁ, এখন মুখস্থ করা পালা, বুঝছো, বুঝে মুখস্থ করবে, এগুলো পরীক্ষা আসে, লিখতে দেয়। সো এইগুলো একদম যাতে বলতে পারো তুমি টপিকগুলো ধরে কি বলছে, ঠিক আছে। সো একদম মুখস্থ পড়া, পরের দিন আমি ধরবো একদম A to Z। তো এই অবধি পড়া, পরের দিন আমরা পড়বো বোর পরমাণু মডেল, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে কোনো সমস্যা আছে? না স্যার, এইটা রসায়ন তো। আর এই যে এখানে যে মডেলটার কথা বললাম আমি, তাহলে আমি যেভাবে চিত্র বললাম, যেভাবে চিত্র অঙ্কন করবা, যেভাবে চিত্র, ঠিক আছে, এইভাবে চিত্র অঙ্কন করবা।
করে এগুলা কীভাবে কী ছিল এগুলো লিখবা, তুমি কী বুঝলো, আমি কী কথাগুলো বলছিলাম, এইগুলা নোট করবো। এটা আপলোড